ব্যস্ততা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটির উপরে। এক্স্যাক্টলি। তার জীবনেও দৈনিক 24 ঘন্টা আসে, আমার জীবনেও 24 ঘন্টা আসে। যে সারাদিন শুয়ে বসে কাটায় তার জীবনেও 24 ঘন্টা আসে। অ্যাপ্রোচিং থাকতেই হবে, আপনাকে আরেকজনকে খুশি রাখতেই হবে। ছোট ছোট কোর্স করে এইগুলো কখনো ফেলানো যায় না। আপনার জীবনে কোনো না কোনো সময় ছোট পরিসরে হলেও কাজে লাগবে। সমস্যা কিন্তু মানুষের জীবনে লেগেই থাকে, প্রবাসীদের জীবনে আরো বেশি লেগে থাকে। এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম, স্টুডিও সানডের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আমি শাহেদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশেষ অতিথি আছেন, যিনি আমাদের সবার ছোট ভাই। আমরা আসলে আমাদের ছোট ভাই হিসেবে পরিচয় দেই, এবং হচ্ছে যার একটা জনপ্রিয় পেজ আছে, নাম হচ্ছে দেশি ভাই। এবং সেই ছোট ভাই এবং দেশি ভাই, যে কিনা আমাদের আসলে সবার অনেক স্নেহের এবং ভালোবাসার, সে হচ্ছে আমাদের কামরুজ্জামান আরাফ, যে কিনা আসলে আমাদের সবার কাছে আরাফ নামে পরিচিত। আসসালামু আলাইকুম এবং স্বাগতম স্টুডিও সানডেতে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ স্টুডিও সানডেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি আরাফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, চলছে ভালো। স্টুডিও সানডে আসলে আমাদের যে প্রবাসী আমরা যারা আছি, অভিবাসী যারা আমরা আছি, তাদের গল্প শোনার একটা প্ল্যাটফর্ম। এবং আজকে আমাদেরকে গল্প শোনানোর আসার জন্য ধন্যবাদ। অনেক গল্প শুনবো, অনেক আড্ডা হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর এটা অবশ্যই অনেক সুন্দর একটা উদ্যোগ। এর আগে কেউ নিছে কিনা জানি না, কিন্তু সবাই এসে এসে গল্প বলবে, একজনের গল্প থেকে 10 জন অনুপ্রাণিত হবে। আর এক্স্যাক্টলি, আমরা সত্যি আসলে আমাদের আলটিমেট গোল আসলে এটাই, যে আসলে আমরা এখান থেকে গল্প শুনবো, ইন্সপায়ার হব, এবং হচ্ছে প্রত্যেকের লাইফে একটা বলার মতো গল্প থাকে, আমরা বিশ্বাস করি। এবং প্রত্যেকের লাইফে সাকসেস এবং ফেলিয়ার দুইটাই থাকে। তো আমরা নট অনলি সাকসেসের গল্প শুনবো, আমরা ফেলিয়ার গল্প হ্যাঁ, শুনবো, অবশ্যই যা অবশ্যই। থেকে আমরা আসলে অনেক কিছু শেখার আছে, আমি জি বিশ্বাস জি করি। জি জি। তো আমরা আসলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। আজকে আমাদের কিছু প্রশ্ন আছে তোমার জন্য, এবং হচ্ছে একই সাথে আহ, তোমার অনেক অজানা গল্প বা হচ্ছে না বলা গল্প আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনবো। দর্শক, ইনশাআল্লাহ। আরাফের যে ইন্সপায়ারিং স্টোরি, মানে আমরা আসলে শুরু করার পূর্বে বিহাইন্ড দ্য সিন আসলে ওর স্টোরি শুনেছিলাম। তো জিনিসগুলো আসলে ব্যক্তিগতভাবে আমার অনেক হার্ট টাচিং একটা আমার কাছে মনে হয়েছে, এবং হচ্ছে এখানে অনেক শেখার আছে, স্পেশালি যারা আমরা সিঙ্গাপুরে নতুন, বা আসলে আমরা যারা নিউ কামার, এবং আমরা আসলে যারা আমরা স্পেশালি আমাদের ক্যারিয়ার ডেভেলপ করতে চাই। তো সেই সম্পর্কে আসলে অনেক গল্প আছে, এবং আশা করি আপনি নেক্সট 30 মিনিট আপনি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, এবং আগামী 30 মিনিট শেষে অবশ্যই ভালো কিছু আপনি নিয়ে যাবেন। ওকে, সো আরাফ, তোমার কাছে প্রথম প্রশ্ন, সিঙ্গাপুরে তুমি কবে এবং কিভাবে আসলে? সিঙ্গাপুরে আমি আসছি 2020 সালে। আমার এইচএসসি কমপ্লিট করার পরপরই আমি স্কিলটা করেই সিঙ্গাপুরে চলে আসছি। আচ্ছা ঠিক করোনার কয়েকদিন আগেই আমি আসার পরেই 1-2 মাস পর থেকে লকডাউন শুরু হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, 2020 সালে। 2020-এর জানুয়ারিতে আমি সিঙ্গাপুরে আসছি। তাহলে পুরো করোনার সময় তুমি সিঙ্গাপুর ছিলা হ্যাঁ, এবং লকডাউনে ছিলা? পুরো লকডাউনটা আমি সিঙ্গাপুর বসে উপভোগ করছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে বিশাল একটা তুমি মানে ভ্যাকেশন পাইছো। হ্যাঁ, এই সেই ভ্যাকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর তোমার দেশের বাড়ি কোথায়, জন্মভূমি হ্যাঁ, কোথায়? আমার দেশের বাড়ি হলো টাঙ্গাইলে। টাঙ্গাইলের আচ্ছা, সখীপুরে আমার দেশের বাড়ি। হ্যাঁ, সখীপুরে তোমার বাসা। আচ্ছা। এমনকি সিঙ্গাপুরে দেখা যায় যে টাঙ্গাইলে প্রচুর মানুষ। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর আসলে বলতে গেলে আলাদা একটা টাঙ্গাইল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, যেখানে যাই ওইখানেই। তোমার বড় হওয়া এবং পড়াশোনা সব কিছু টাঙ্গাইলেই? না না না, আমার বড় হওয়া পড়াশোনাটা ডিফারেন্ট প্লেসে। আচ্ছা আচ্ছা, আমি একই ক্লাসে 2-3 জায়গায় লেখাপড়া করছি। ওকে। কারণ আমি স্টেবল হতে পারি নাই, কারণ আমার ছোটবেলায় ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। তো আমি আমার সর্বশেষ এইচএসসিটা আমি কমপ্লিট করছি বিএফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর, যেটা টাঙ্গাইলের সখীপুরে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার পরিবারে আছে আমার বড় ভাই, ভাবি, আর আমার ভাতিজা, আমার বড় আপু আছে, দুলাভাই আছে, তাদের আলাদা ফ্যামিলি, আর একটা ভাগিনা আছে, ভাগ্নি আছে, আর আমার ওয়াইফ আছে। আচ্ছা আচ্ছা, ওয়াইফের কথাটা সবার শেষে বললা, কারণ উনি সবার শেষে ফ্যামিলিতে আসছে এই কারণে। না আচ্ছা না না, আচ্ছা উনি স্পেশাল, এই জন্য আচ্ছা, সবার ওকে, শেষে স্পেশাল, বলছি। ওকে। ওকে, থ্যাংকস ফর শেয়ারিং ইউর পার্সোনাল ডিটেলস। তো আসলে সিঙ্গাপুরে আরাফ আসলে 2020 সালে আসছে, তো এখন আলহামদুলিল্লাহ আরাফ একটা ভালো পজিশনে আছে। আমরা সেই গল্প আস্তে আস্তে যাব।
আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। তো আসলে বিদেশে আমরা যারা আসি তারা তো আসলে আসার পরে আসলে ব্যস্ততা ডুবে যাই। আমাদের ৮টা ৭টা বা সিঙ্গাপুরের বেস্ট বলতেছি ৮টা ৭টা ডিউটির মধ্যে আমরা ডিউটি ডুবে যাই। ইভেন সানডে হলিডেও আমরা কাজ করতে হয়। তো এত ব্যস্ততার মধ্যে তুমি আসলে নিজেকে আপগ্রেড করার যে একটা চিন্তা সেটা তুমি কিভাবে করলে? আচ্ছা, আমরা একটু আগেই গল্প করতে নিছিলাম যে ব্যস্ততা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটির উপরে। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমার এর আগের বস আমাকে একটা গল্প শোনাইছিল যে ধর তুই ৮টা থেকে 10টা পর্যন্ত ডিউটি করলি, কিন্তু 10টার পর তোর গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ তোরে কল দিল হঠাৎ করে 2 মাস পর 3 মাস পর যে আমার সাথে দেখা করো, তখন কি আপনি মানে আপনার প্রেক্ষিতে আপনি কি ক্লান্ত বোধ করবেন? অবশ্যই না। যেইখানেই হোক চলে যাবেন, ঠিক আছে না? মানে ওর প্রেক্ষিতে ও এইভাবে বলছিল, গার্লফ্রেন্ড দিয়ে Based on priority, উদাহরণটা দিছিল, ঠিক আছে? এইটাই যে কিন্তু যদি দেখা যায় যে যেটা আমার কাছে প্রায়োরিটি নাই, একটা কল আসছে যাকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, আমি ওই কলটা রিসিভ করব না। ঠিক এইরকমই সময়, এমন অনেক লোক আছে যে তার জীবনেও দৈনিক 24 ঘন্টা আসে, আমার জীবনেও 24 ঘন্টা আসে, যে সারাদিন শুয়ে বসে কাটায় তার জীবনেও 24 ঘন্টা আসে। এখন এই সময়টাকে কে কীভাবে ব্যয় করতেছে এর উপরেই আসলে ডিপেন্ড করে সময়টা মেনটেন করা, ঠিক আছে? এখন চাইলে যে কেউ নিজেকে আপগ্রেড করতে পারে। আমি মনে করি সিঙ্গাপুরে নিজেকে আপগ্রেড করা আরও ইজি। বাংলাদেশের মতো লেখাপড়া এত না যে আপনাকে বছর ওয়াইজ লেখাপড়া করতে হবে, তারপর আপনাকে একটা সার্টিফিকেট দিব, ওই সার্টিফিকেট আমি শো করলে আমার কোনো কিছু হচ্ছে না। সিঙ্গাপুরে এরকম না। সিঙ্গাপুরের যে টেকনিক্যাল সার্টিফিকেটগুলো আছে এইগুলো আপনাকে কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এমন আছে যে আপনি সার্টিফিকেট দিয়েই আপনি চাকরি পেয়ে গেছেন, কোনো এক্সপিরিয়েন্সেরও দরকার হচ্ছে না। এবং সার্টিফিকেটগুলো বেশিরভাগই মানে এমনভাবে ওরা ক্লাসগুলা শিডিউল করছে যাতে একজন ওয়ার্কার করতে পারে, একজন ফুল টাইম চাকরিজীবী পাশাপাশি সে ট্রেনিংগুলোও করতে পারে সানডে বা আপনার আফটার 7 o'clock, ইভিনিং শিফট। হ্যাঁ ইভিনিং শিফটে, এইরকম চাইলে সবই সম্ভব। তা আমি আমার গল্প বলতে গেলে আমি যেই কোম্পানিতে আসছিলাম শুরুতে সেটা ছিল একটা প্লাস্টার কোম্পানি, আমি প্লাস্টারে কাজ করতাম, ঠিক আছে? তখন আমাদের বন্ধ দেওয়াটাও একটা রবিবারেও বন্ধ ছিল না, কারণ কাজের চাপ অনেক বেশি ছিল। এই ধরনের কোম্পানিগুলো আসলে মানে হ্যাঁ মান্থলি 30 দিন 30 দিনই কাজ 30 থাকে। দিনই, এবং আমি আমার আশেপাশে যাদের দেখতাম তারা 30 দিনই কাজ করতো। তখন আমার কাছে মনে হতো এই লাইফটা হলো মেশিন লাইফ, রোবোটিক একটা। হ্যাঁ রোবোটিক লাইফ। আপনি রাত্রে রুমে ফিরতেছেন, গোসল করতেছেন, খাইতেছেন, বাড়িতে হয়তো কয়েক মিনিট কথা বলতেছেন, আবার সকালে উঠে কাজে, আবার রাত্রে একই শিডিউল সবসময়। তখন আমার বারবার মনে হতো যে এইখান থেকে আমি কিভাবে বের হতে পারবো। আর আমার সার্কেলটা আমি এমনভাবে বানাইতাম যে আমার ওয়ার্ক সাইটের সব থেকে সফল ব্যক্তিকে আমি তার সাথে 2-4 মিনিট কথা বলার চেষ্টা করতাম। তারপর আমি যেই ডরমিটরিতে থাকতাম এই ডরমিটরিতে সবচেয়ে ভালো পজিশনে কে আছে তার সাথে সময় কাটানোর চেষ্টা করতাম। যদি আমি এমন লোকের সাথে সময় কাটাইতাম যে কিনা চাইতো যে 30 দিন কাজ হোক, আমি 30 দিনই কাজ করব, 30 দিন পরে আমি এত টাকা স্যালারি পাবো, এত টাকা খরচ করব আর সব বাড়িতে পাঠিয়ে দিব, তাহলে আমার লাইফেও হয়তো ওই রকম হয়তো, আমিও ওই চিন্তাধারার ভিতরে ডুইবা যেতাম। কিন্তু আমি এমন এমন লোকের সাথে মিশছি যাদের চিন্তাধারা অনেক বড়, তো তাদের সাথে যখন কথা বলছে তাদের চিন্তাধারার একটা অংশ আমার ভেতরে আসছে। হ্যাঁ, তখন আমি রবিবারগুলোতে অফ দিতে পারতাম না, কিন্তু আমি সুপারভাইজারকে যখন বলি যে আমি রবিবারে আমি এই কোর্সগুলো করব, প্রথমেই তো সেফটি সুপারভাইজার কোর্সটা আসে সিঙ্গাপুরে আসার পরেই সবাই যে প্রথম কোর্সটা করে এটা হলো সেফটি সুপারভাইজার। এর মানে আপনি এসওসি থেকে মুক্তি লাভ করতেছেন। এবং এট দ্য সেম টাইম হচ্ছে আমি ইভেন যদি হোয়াইট হেলমেট থেকে যদি সিঙ্গাপুরে কেউ সুপারভাইজার হতে চায়, মানে হোয়াইট হেলমেট যদি কনভার্ট করতে চায় সেক্ষেত্রেও কিন্তু সেফটি সুপারভাইজার ম্যান্ডেটরি এবং ওয়ার্ক এন্ড হাইট এই দুটো সার্টিফিকেট ম্যান্ডেটরি। সেই কারণে হলেও সেফটি সুপারভাইজার করা সবাই চিন্তা ভাবনা করে যে এটাই করা দিই, এটা দিয়ে শুরু করব। হ্যাঁ এটা দিয়ে শুরু। তখন আমি সুপারভাইজারকে যখন বললাম চায়না সুপারভাইজার, সে আমাকে অনুমতি দিল না। আমি সুন্দর একটা অ্যাপ্লিকেশন অনেক সুন্দরভাবে লিখে আমি ডাইরেক্ট ম্যানেজারের কাছে সাবমিট করলাম। ম্যানেজার অ্যাপ্লিকেশনটা দেখেই সে খুশি হয়ে গেছে যে এই একজন লেবার, আমরা তখন কাজ করি, এই লেবারের মধ্যে একজন ওর এই আছে যে ও কিছু করতে চায়, তাহলে আমি ওকে সময় দিই। হ্যাঁ, তখন ম্যানেজার আমাকে অনুমতি দিল।
আমি তুমি কি করছিলা, মানে ইমেল করছিলা নাকি একবারে একটা লেটার লিখে প্রিন্ট করে এটা দিছো? না আমি লেটারটা লিখে পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দিছি ম্যানেজারের ভার্চুয়াল লেটার পাঠাইছো? হ্যাঁ ভার্চুয়াল লেটারটা পাঠাইছি। ওকে, তো নর্মালি সবাই কি করে, নর্মালি সবাই মুখে মুখে বলে, ছোট একটা মেসেজ লিখে দেয়, হ্যাঁ, অথবা মুখে বলে, বলে। অথবা সুপারভাইজারে বললাই ওই কারো পর্যন্ত মাধ্যমে বলে, কারো মাধ্যমে বলে। কিন্তু আমি কি করছি, নতুন আইসায় হ্যাঁ, সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন যেভাবে লেখে আমরা 9-10 যেভাবে অ্যাপ্লিকেশন শিখছি ঠিক ওইভাবে অ্যাপ্লিকেশন লেখে আমি পাঠাইছি। আচ্ছা, ম্যানেজার এটা দেখেই বুঝছে যে ও কিছু করতে চায়, ও কিছু করতে পারবে, শহরে সুযোগ দেওয়া উচিত। তারপর সুপারভাইজারও যাতে মনক্ষুণ্ণ না হয় এজন্য আমি কি করছি, আমি সারা সপ্তাহ নিজের ফুল ডেডিকেশন দিয়ে কাজটা করছি, আচ্ছা, কাজটা শিখছি। এজন্য সুপারভাইজারও খুশি থাকছে, 6 দিন খুশি থাকছে, একদিন আমি অফ দিয়ে কাজ করছি, তো সেও আমাকে কিছুটা ছাড় দিছে। এইভাবেই সেফটি সুপারভাইজার করছি। তারপর সুপারভাইজার কি বাংলাদেশে ছিল নাকি অন্য কোনো দেশে ছিল? কোন ন্যাশনালিটি ছিল, বাংলাদেশি নাকি অন্য কোনো ন্যাশনালিটি? না সুপারভাইজার তো ছিল চায়না, চাইনিজ। আচ্ছা আচ্ছা, চাইনিজে তো কাজ ছাড়া কিছু বোঝে না। কাজ ছাড়া তারা কিছু বোঝে না। তারপরেও 6 দিন তুমি তোমার কাজ দেখে সে একদিন ছুটির জন্য আসলে সে তেমন একটা অবজেকশন দেয় না। এইটাই আপনার বুঝতে হবে যে আমাকে কোথায় কি করলে কোন আমি মেথড অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অনেকেই বলে আইসক্রিম, হ্যাঁ, ঠিক আছে না, কিন্তু আইসক্রিমও ঠিক আছে যদি কিনা আপনি নিজেকে আপগ্রেড করতে পারেন অন্য কারোর ক্ষতি ছাড়া, ক্ষতি না করে, হ্যাঁ, কোম্পানি লস না করে। অনেকেই আছে যে যেই আইসক্রিমটা করে, আমরা আইসক্রিম বলতে বুঝি আর কি তেল মারা, যেটা আর কি, যে তেল মারতে যে আরেকজনের ক্ষতি করে ফেলে, আরেকজনের নামে মানে নিজে ভালো হওয়ার জন্য অন্যকে খারাপ করে ভালো হচ্ছে। এই জিনিসটা বাদ দিয়ে আপনি নিজের ভালো হোক এমন কিছু করেন। যেমন আমি কি করতাম, সুপারভাইজারে 2টা টুটু কাইটা দিতাম, সে টুটু ফুডির প্রতি খুবই আকৃষ্ট ছিল। আচ্ছা আচ্ছা, তো তারে 2টা টুটু কাইটা দিতাম, ফুডি কাইটা দিতাম, সে খুবই খুশি হইতো। আচ্ছা, কাজও করতাম, মানে এটা ছিল একটা সেকেন্ডারি যে তার সাথে আমার সম্পর্কটা ভালো হয়। যেমন আমরা যখন কথাবার্তা বলি, আমরা হয়তো চা খাইতে যাই, ডাকি, আসো এক জায়গায় আড্ডা দেই, বসি, এরকম একটা ড্রিঙ্কস কিনা খাই, ঠিক ওই রকম আমার দেখতে হবে এই লোকটা কি পছন্দ করে, হ্যাঁ আমার ওইভাবে অ্যাপ্রোচ করতে হবে আর কি। অনেকেই আমার কাছে এখনো অনেক লোক ফোন দেয়, ভাই আমার এত সুযোগ দিচ্ছে না, এখন আমি কি করব, এই করব সেই করব, এটা পুরাটাই ব্যক্তিগত। এক্স্যাক্টলি, আমি মাঝখানে তোমাকে ইন্টারাপ্ট করি, এই ব্যাপারটা আসলে আমি হুমায়ুন আহমেদের একটা লেখার মধ্যে পড়ছিলাম। ব্যাপারটা ছিল এরকম, মিসির আলীর একটা সমগ্র থেকে পড়ছিলাম। সেখানে হুমায়ুন, মানে লেখাটা এমন ছিল, একটা মামলার কারণে হিমু আর কি, হিমুর যে খালাতো ভাই নাকি দুঃসম্পর্কীয় বাদল, ও আর কি ফেসে গেছে। তো হিমুর কাজ হচ্ছে ওকে এখন ছুড়াই আনা, যে খালাতো ভাই এখন তার দায়িত্ব। যদিও ফ্যামিলিতে তারা চেষ্টা করতেছে, বাট হিমু পার্সোনালি চেষ্টা করতে তাকে ছুটে আনার জন্য। তো হিমু কি করছে, ইয়েতে গেল, তোমার থানায় গেল। থানায় যাওয়ার পর ও কি করছে, ও আগে চিন্তা করছে যে ওসি দুর্বল জায়গা কোনটা, ওসি প্রচুর বেনসন সিগারেট খায়, ঠিক আছে। ইভেন তার সাথে কথা বলার সময়ও সে দেখলো যে তার স্ট্রের পাশে বেনসনের বাট পড়ে আছে, সেখান থেকে সে দেখলো যে এই বেনসন লাইক করে, ঠিক আছে, বেনসন এন্ড হ্যাজাস এই সিগারেটটা সে লাইক করে। পরে সে কি করলো, নেক্সট ভিজিটে ওসির কাছে আসার সময় বেনসনের 1 কার্টুন নিয়ে আসছে, একটি স্পেশাল প্যাকেজিং করে তাকে গিফট করছে, স্যার আপনার জন্য বিশেষ আমার পক্ষ থেকে একটা গিফট বা একটা ছোট্ট কিছু। পরে ওসি খুব খুশি হয়েছে। সেখানে হুমায়ুন আহমেদ এভাবে লিখছে যে সব জায়গায় টাকা দিলে হয় না, সব জায়গায় পাম্পট্টি দিলে হয় না, যেই জায়গায় যে জিনিসটা দিতে হবে সেই জিনিসটা দিয়েই মানুষকে বশ করা যায়। ওই জায়গায় সবাই তো আসলে ওনাকে কি প্রথম অ্যাপ্রোচে ঘুষ অ্যাপ্রোচ করতো, কিন্তু সে কিন্তু ঘুষ দেয় নাই। সে এমন জিনিস দিচ্ছে সে না বলতে পারবে না, এবং এমন জিনিস দিচ্ছে যেটা তার প্রিয়, এবং এমন জিনিস দিচ্ছে যেটা সবাই দেয় না। এভাবে তোমার জিনিসটা শুনে সেটা মনে পড়ছে। তো এটা আসলে ইউনিক, ইউর অ্যাপ্রোচ ওয়াজ ইউনিক রিয়েলি। না অবশ্যই অ্যাপ্রোচ থাকতেই হবে, এটা হোক আপনার কাজের সাইটে, হোক আপনার ব্যক্তিগত লাইফে, আপনার পারিবারিক লাইফে, হয়তো বা আপনার দাম্পত্য জীবনে, এটা থাকতেই হবে। অ্যাপ্রোচিং থাকতেই হবে, আপনাকে আরেকজনকে খুশি রাখতেই হবে। সেটা হোক মানে আপনি একদম সহজ ডাইরেক্ট, অনেকেই বলে ট্রান্সপারেন্ট ওয়েতে, অথবা একটু ঘুরাই ফেরে কোনো না কোনো ভিন্ন পথ অবলম্বন করে আপনাকে খুশি রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, তো মনে করেন এভাবেই আমি আমার আশেপাশে যারা একটু সফল লেভেলে আছে তাদের সাথে কথাবার্তা বলে নিজের মাইন্ডকে সেট আপ করে, আশেপাশে যারা আমি যাদের অধীনস্থ তাদেরকে অ্যাপ্রোচ করেই আমার এভাবে আসলে জার্নিটা শুরু। বাট ওভারঅল
ভিতরে তো তোমার আসলে একটা কিছু করার মতো একটা এইটা তো থাকতেই একটা হবে, তৃষ্ণা ছিল। এই তৃষ্ণাটা না কেউ তো থাকলে তোমাকে জোর করে আর এটা দেয় নাই। না 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 না, এখন আপনি আমার সাথে রাত্রে আমার রুমে শুয়ে শুয়ে আছেন, এখন আপনি ঘুমানোর আগে আমাকে বললেন যে আমার যদি টয়লেটে চাপ দেয় তুমি আমাকে ডাক দিও, ডেকে এটা কি দিও। সম্ভব? আপনার টয়লেটে চাপ দিলে আপনি নিজেই উঠবেন। এক্স্যাক্টলি বিষয়টা হলো এটা, আপনার ভেতর থেকে আপনার চাওয়া থাকতে হবে যে আমি এটা করতে চাচ্ছি, তাহলেই তো আপনি করতে পারবেন। এবং তাছাড়া অবশ্যই সম্ভব না। সৃষ্টিকর্তাও তোমাকে কোনো না কোনো একটা উছিলা তোমাকে সাহায্য করবে। অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া হবে না, এবং সৃষ্টিকর্তাও চায় তুমি তার কাছে চাও, তুমি চেষ্টা করো। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, আমরা চমৎকার আসলে কিছু আইডিয়া পেলাম। এবং হচ্ছে আমরা এই যে কোর্স করার প্ল্যান আসছে, সার্টিফিকেট বা কোর্স করার প্ল্যান আসলো, আপগ্রেড করার প্ল্যান আসলো, সর্বপ্রথম কোন কোর্সটা দিয়ে মানে তুমি শুরু করছিলা, এবং এটা তোমার পরবর্তী লাইফের জন্য কেমন ইমপ্যাক্ট ফেলছে? ওকে, আমি মনে করি লেখাপড়া বা আপনার নিজেকে ডেভেলপের জন্য আমরা যেই সব ছোট ছোট কোর্স করি এইগুলা কখনো ফেলানো যায় না, ঠিক আছে? কখনোই ফেলানো যায় না, আপনার জীবনে কোনো না কোনো সময় ছোট পরিসরে হলেও কাজে লাগবে, ঠিক আছে? মানে শিক্ষা নেওয়া এইটা কখনোই ফেলানো যায় না। তো আমি সর্বপ্রথম সেফটি সুপারভাইজার করতে গিয়ে আমি একটা বাধার সম্মুখীন হই, সেটা হলো আমার সার্টিফিকেটের সাথে আমার পাসপোর্টের বয়সের মিলটা ছিল না। এটা বাংলাদেশে কিছু কারিগরি ত্রুটির জন্য, যেহেতু আমরা বাংলাদেশে আমরা সবাই জানি যে কী জন্য এটা হয়ে থাকে। তো আমি এখনও দেখি যে অনেক বাংলাদেশি, প্রায় 90% বাংলাদেশিদের সার্টিফিকেটের সাথে পাসপোর্টের মিল থাকে না। এমন আমরা যখন বিদেশে আসি আমাদের মেইন ডকুমেন্টসটাই হলো পাসপোর্ট। যদি পাসপোর্টের সাথে আমার বাংলাদেশের ডকুমেন্টস মিল না থাকে তাহলে এই দেশের যে ইনস্টিটিউট সেটা ভাববে এটা ভুয়া, আমি ভুল কিছু নিয়ে আসছি, ভুয়া কিছু নিয়ে আসছি, সাবমিট হয় না। তো এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম খুঁজতেছিলাম যে কি এমন করা যেতে পারে এই দেশে যেইটার মাধ্যমে আমি রিকোয়ারমেন্টগুলো ফলো করতে পারবো, আমি অন্যান্য কোর্সগুলো করতে পারবো। তখন আমি এক বড় ভাই, নাম হলো আলামিন ভাইয়ের থেকে সর্বপ্রথম করোনার সময় কিন্তু রুমে অনেক লোকই থাকতো, আমি তাদের সাথে না মিশে আমি মিশতাম হলো যে একটু ভালো লেভেল আছে, সে ছিল এখানের মেনকনের সেফটি কোঅর্ডিনেটর। তার সাথে বসাই তখন তার মুখ থেকে সর্বপ্রথম WPLN নামটা শুনছিলাম, যে তুমি WPLN করলে তোমার বেসিক রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে, তারপর তুমি এইসব কোর্সগুলো করতে পারবে। তখন WPLN এই 4টা শব্দ হয়েছিল আমার কাছে, আমি আর কিছুই জানতাম না WPLN সম্পর্কে। তখন আমি গুগলে সার্চ করি WPLN কি, গুগলে অনেক কিছু আসে, ব্রিটিশ কাউন্সিলের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট আমাকে সাজেস্ট করে। তা আমি এই যে ফেসবুকে কিছু গ্রুপ আছে সিঙ্গাপুরিয়ানদের, মানে সিঙ্গাপুরের বাংলাদেশি প্রবাসীদের, ওই সব গ্রুপে পোস্ট করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওই রকম কাউকে পাই নাই যে কিনা আমাকে হেল্প করবে বা যে এই কোর্সটা করছে, পাই নাই। কারণ তখন আসলে এই কোর্সটা অত ওয়াইডলি নোন ছিল না, জানতো না, ঠিক আছে? তো তখন গুগলে দেখতাম আমি কিভাবে কি করা যায়, কোনো প্রশ্ন নাই, কিচ্ছু নাই, 2-1টা স্যাম্পল আছে ওইগুলাই পড়তাম। মনের ভিতরে একটাই আশঙ্কা যে আমি কি এটা করতে পারবো কিনা। তখন আমার রিকোয়ারমেন্ট ছিল 5 পয়েন্ট। তো লকডাউনটা শেষ হওয়ার পরই আমি অ্যাপ্লাই করে ফেলি এসের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আমার কাছে সহজ যে 3টা মনে হয়েছে, আমি ওই 3টা আগে বুকিং দিয়া রবিবারে যা পরীক্ষা দিয়ে আসি। ওটার রেজাল্ট মাশাআল্লাহ, আমি একটাতে 7 পাইছি, একটাতে 6, একটাতে 5। আমার 5 পাওয়া জরুরি ছিল। ওভারঅল তোমার স্কোর আসছিল কত? 6? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পরে যে 2টা কঠিন ছিল স্পিকিং, অবশ্যই আমরা ইংলিশে ভালো থাকলেও স্পিকিং এ আমরা অনেক দুর্বল, বাংলাদেশে যেহেতু আমরা কথা বলি নাই, আর তখনও আমি সিঙ্গাপুরে নতুন, সো ওইভাবে কারোর সাথে ইংলিশে কমিউনিকেশন তখনও খুব একটা হয় নাই, ফ্লুয়েন্সি হয় নাই, তখন এই বিষয়ে একটু ভয় ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ স্পিকিংয়েও আমি 6 পাইছি। আচ্ছা, ঠিক আছে, দ্বিতীয়বারে। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু এই কোর্সটা কইরা এখন আমি অন্য কিছু করতে পারতেছি, তাইলে এমন না কে আমি এই জিনিসটাকে অন্যদের মাঝে জানাইয়া দিই, আমি যে এটা কঠিনভাবে জানছি তাদের জন্য সহজ হয়ে গেল। তখন আমি এই WPLN নিয়ে একটা ভিডিও বানাই। WPLN এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রসিডিউর, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এই WPLN দিয়ে কী হয়, কত পয়েন্ট কোথায় প্রয়োজন, অ্যাপ্লিকেশন প্রসেসটাও আমি তখন আমার একটা ভিডিওতে দেখাইছিলাম। ঠিক আছে, আমার ওই ভিডিওটা এখনও ইউটিউবে আছে, এমনকি এখনও মানুষ ওই
ইউটিউবে সার্চ করলে আমার ভিডিওটা সবার প্রথমে আসে, এখনো অনেক মানুষ আমার কাছে আসে আচ্ছা আচ্ছা এই ডব্লিউপিএলএন দিয়ে। এমনকি আমরা কি দর্শকদের উদ্দেশ্যে একটু হেডলাইনটা বলবো, যারা আসলে নিউ কামার সিঙ্গাপুরে হ্যাঁ অনেকেই ক্যারিয়ার আপলোড করতে চায়? ডব্লিউপিএলএন লিখে সার্চ করলেই ফেসবুকে আমার ইউটিউবে আমার ভিডিওটা দেখা যাবে। এবং শুধু এট দ্য সেম WPLN টাইম আমরা কি আরাফের ইউটিউব চ্যানেলের নামটা জানাতে হ্যাঁ পারি? আমার ইউটিউব চ্যানেলের নামও দেশি ভাই। আমি এখন দেশি ভাই, হ্যাঁ ওকে, দেশি ভাই, ইউনিক নেম দেশি ভাই। হ্যাঁ। ফেসবুকেও সম্ভবত দেশি ভাই নামেই হ্যাঁ। আছে। তবে ইউটিউবে হলো বাংলায় লেখা। আচ্ছা, দেশি ভাই। হ্যাঁ। আর ফেসবুক হচ্ছে বাংলা ইংলিশে দেশি ভাই, লেখা, ওকে। হ্যাঁ। তো যারা আমাদের দর্শক দেখছেন এই ভিডিওর মাধ্যমে, আরাফের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের নাম দেশি ভাই সার্চ করলে আপনারা প্রমোশন হয়ে গেল, কিন্তু এখন তো আমি ভিডিও বানাচ্ছি না, ইরেগুলার। এনিওয়ে সম্ভবত এরপর থেকে আসবে হ্যাঁ দর্শকদের ইনশাআল্লাহ এরপর অনেক থেকে আসবে। প্ল্যানিং আছে, হয়তো হবে একদিন ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ওকে, তারপর আপনার ডব্লিউপিএলএন ভিডিও হ্যাঁ হয়ে এই গেল। ভিডিওটাতে কি হয়েছে জানেন আপনি, শুধু বাংলাদেশি না, আমার কাছে ইন্ডিয়ানরাও কল দিছে আচ্ছা আচ্ছা যে ভাইয়া আমি বাংলায় বলতেছি আর কি, ওরা তো ইংলিশে বলছে যে ভাইয়া আমি তো তোমার ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বুঝতেছি না, তুমি কি আমাকে একটু ইংলিশে বোঝাইতে পারবা যে ডব্লিউপিএলএন কিভাবে কি করে কেন? ওরা এটা বুঝছে যে তুমি ডব্লিউপিএল নিয়ে কিছু কথা বলছো। হ্যাঁ তার মানে কারণ আমার তোমার কাছে টাইটেল জিনিস আছে, হলে, সব হ্যাঁ। আছে আমার। ওইখানে কি হয়েছে, আমি ওই যে যারা কমেন্টে লিখছে যে আপনার নাম্বার দেওয়া যাবে কিনা, আমি ডাইরেক্ট WhatsApp আমার নাম্বারটা নাম্বারটাও দিয়ে share করে দিছি। দিছো, হ্যাঁ okay. ওইখান থেকে অনেকে আমাকে কল দিছে, নক Wow, করছে। that's great. হ্যাঁ এমনকি আমি খুবই বিস্তারিত একটা ভিডিও বানাইছিলাম, 8-9 মিনিটের একটা ভিডিও, একবারে A to টোটাল Z। A to Z। আমার মনে হয় না ডব্লিউপিএল নিয়ে এত ব্রিফড ভিডিও আছে, এখন অনেকেই অনেক ভিডিও। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আসলে আমিও জানাতে চাই, সেটা হচ্ছে আমিও ডব্লিউপিএল আসলে করার জন্য 2022 সাল থেকে আমি খুঁজতেছিলাম। আমিও ফেসবুক এবং হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করতেছিলাম। তো ইউটিউবে আমিও আসলে সত্যি কথা বলতে আরাফের ভিডিওটা আমি দেখছিলাম, ইউটিউবে আরাফের ভিডিওটা, এবং হচ্ছে এখানে একটু ব্রিফ যে ইনফরমেশন পাওয়া ডব্লিউপিএল এর প্রসেসটা কিভাবে আসলে সামনে এগোনো যাবে, এই ব্যাপারটা সম্পর্কে আসলে রিমার্কেবল কোনো ভিডিও ছিল না অ্যাকসেপ্ট আরাফের ভিডিওটা ছাড়া। তো আরাফের ভিডিওটা আসলে আমার জন্য ব্যক্তিগতভাবে আমিও আসলে উপকারিত হয়েছি। তো থ্যাঙ্কস ফর দ্যাট। সেই ভিডিওটা শেষ করি আসলে আমি লেভেল সি করার জন্য ভর্তি হয়েছিলাম। ওকে, এটাই ভাই, জীবনে আপনি যা করতেছেন, যা পাইতেছেন, এইখান থেকে যদি একটা ভাগ আপনি অন্যদেরকে দেন, আমার কি কোনো লস হয়েছে এখান থেকে? আমি যে ভিডিওটা বানাইছি, আমার কি কোথাও কোনো লস হয়েছে? অবশ্যই তুমি বুঝে পাইছো। তো হ্যাঁ, আমার ফেস পরিচিতি বাড়ছে, আমার ফেস পাবলিসিটি হয়েছে এই ভিডিও থেকে। আমাকে সব থেকে বেশি মানুষ এই ভিডিও থেকে আমাকে চিনছে। আচ্ছা আচ্ছা, আমি এই কমিউনিটিতে যুক্ত হয়েছি, এখন আমি এখনো মানুষজন নক করতেছে তোমাকে, যেটা বললাম। সো আমি যেটা শিখতেছি, আমি আরেকজনের শিখাইলে ওইটার প্রতি আগ্রহ আমার আরো বেশি বাড়তেছে, ওইটার আউটপুটটা আমার ভেতরে আরো বেশি ঢুকতেছে। ধরেন আমি একটা অঙ্ক আমি নিজে পারি, ওই অঙ্কটা আমি আরেকজনের শিখাইলে ওইটার যে মূল আউটপুট, ওই আউটপুটটা আমি আরো বেশি করে পাচ্ছি। ডব্লিউপিএলএন এর যে আপনার আউটপুট, এটা কিন্তু আমি এখন পর্যন্ত পাই। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত পাই। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো, আরো গল্প আসতেছে, শুনবো। তাহলে আসলে সেফটি সুপারভাইজার কোর্সটার মাধ্যমেই তোমার কোর্সের করা যাত্রা শুরু হয়, এবং যেটার মাধ্যমে আসলে পরবর্তীতে আরো কোর্স করার তুমি অনুপ্রেরণা পাও। এবং হচ্ছে যেটা বললা যে একটা অ্যাপ্লিকেশন করছিলা আসলে খুব সুন্দর করে তোমার ম্যানেজারের কাছে, তো এরপর ম্যানেজার সে অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করেছিল তো? অবশ্যই হ্যাঁ অ্যাপ্রুভ করছিল। এমনকি আমি কি করতাম জানেন নাকি, আমার যদি একদিন ছুটির প্রয়োজন হতো বা আমি একদিন এমসি আসি, যাইতে পারি নাই কাজে, তা আমি সুপারভাইজারকেও একটা মেসেজ করতাম, অ্যাপ্লিকেশন লিখে ম্যানেজারকেও পাঠাইতাম। ম্যানেজারকে পাঠানোর কিন্তু খুব প্রয়োজন নাই, সুপারভাইজারে পাঠাইলেই এনাফ, কারণ এত বড় কোম্পানি, ম্যানেজারের সময় নাই সবার অ্যাপ্লিকেশনগুলো দেখে অ্যাপ্রুভ করা। কিন্তু আমি কি জন্য পাঠাইতাম, ওইখানে যে আমার নামটা থাকতো, ম্যানেজার ওই নামটা দেখতো, অবশ্যই পড়তো যে একজন অ্যাপ্লিকেশন পাঠাইছে, কি লেখছে ব্রিফলি না পড়লেও অন্তত আমার নামটা দেখতো। আমি চাইতাম যে ম্যানেজার আমার নামটা জানুক, নামটা মনে রাখুক, নামটা মনে রাখুক, মনে না রাখুক, জীবনে যদি তার সামনে যাই আমি যাইতে হয় কোনোদিন, তখন যাতে সে মনে রাখে যে হ্যাঁ এর অ্যাপ্লিকেশন আমি দেখছিলাম, এ সুন্দরভাবে অ্যাপ্লিকেশন লিখতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইটাও আমাকে জীবনে অনেক হেল্প করছে পরবর্তীতে। আচ্ছা, আমরা শুনবো সেই গল্পগুলো, আসলে শুনবো। অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার এখন তোমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি তুমি প্লে করতেছো। তো 2020 সালে যে আরাফ আসলে সিঙ্গাপুরে এসেছে, এবং অলমোস্ট এক বছর তো ক্যারিয়ার তোমার স্টাক ছিল, নট অনলি তোমার ক্যারিয়ার, পুরো পৃথিবী থমকেছিল তখন। আমরা বলতে পারি তোমার ক্যারিয়ার শুরু হয়েছিল 2021 সাল থেকে। 21 থেকে এখন 2025 প্রায় শেষের দিকে, আমরা ধরতে পারি 4 বছর। 4 বছর, তো এই এত অল্প সময়ের মধ্যে 4 বছরের মধ্যে আসলে যে প্রজেক্ট ম্যানেজারের মতো এরকম একটা রোল প্লে করা,
এটা আসলে অনেকের জন্য ড্রিম। তো হ্যাঁ, এই অবশ্যই। ব্যাপারটার কিভাবে আসলে এখান থেকে ম্যানেজারের পদে আসা, এই গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে এই পর্যন্ত যত কিছু চাইছি তার থেকে অনেক বেশিই পাইছি। আচ্ছা, আচ্ছা। সো আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। এইখানে আসার গল্পটা সহজ না, মোটেও সহজ না। আমি হয়তো এই 10 মিনিটে বলে ফেলবো, কিন্তু গল্পটাও তো সহজ না। তো বাট অসম্ভব কিছু না। অসম্ভব কিছু না। আমি যেখান থেকে শুরু করছি, আহ, সিঙ্গাপুরে এর থেকেও খারাপ জায়গা, খারাপ কোম্পানিতে লোক থাকে, কিন্তু আমি মনে করি ওইখান থেকেও বেরিয়ে আসা সম্ভব। অসম্ভব বলতে কিচ্ছু নাই, ঠিক আছে? এখন আমি ওই সেফটি সুপারভাইজার করার পর দেখতাম এর পরে কি আছে। সো আমি সাইডে দেখতাম যে সেফটি কোঅর্ডিনেটর যারা আছে তাদের পজিশনগুলো একটু হাই, তারা একটু, তাদের স্যালারি একটু বেশি, তাদের রেসপন্সিবিলিটিগুলো একটু বেশি, সম্মানটা একটু বেশি। হ্যাঁ, সম্মানটাও একটু বেশি। তারা ব্রিফ করতো 100-200 ওয়ার্কার সামনে, তারা সামনে থেকে ব্রিফ করতেছে। মানে এটা দেখে আরে বাংলাদেশি ভাই এত ভালো পজিশনে কিভাবে গেল, আমারও যাইতে হবে। তখন আমি শুরু করলাম সেফটি কোঅর্ডিনেটর। ঠিক আছে, আমি সেফটি কোঅর্ডিনেটর করার আগেও আমাকে তো রবিবারে বন্ধের অনুমতি দিয়ে দিছে যে তুই রবিবারে যদি কিছু করস তাহলে তুই বন্ধ নিস, সমস্যা নাই, ক্লাস ক্লাস যা ইচ্ছা তুই করিস, সমস্যা নাই। তারপরেও আমি ম্যানেজারকে আরেকটা অ্যাপ্লিকেশন লিখছি যে আমি সেফটি কোঅর্ডিনেটর করতে যাচ্ছি একটা অনুমতির জন্য। তো অনুমতি তো ও দিয়েই দিছে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি হয়েছে, আমি ওর নলেজে ঢুকাই দিছি যে ওর কোম্পানিতে আরও একজন সেফটি কোঅর্ডিনেটর হইতেছে, যাতে একটা পোস্ট খালি হইলে আর নতুন করে হায়ার না করতে হয়, ও ডাইরেক্ট আমারে ঢুকাই দিতে পারে। আচ্ছা, আচ্ছা। এইরকম জিনিসটা এইরকম। সো তারপর আমি আসলে আমরা যে একটা, সরি আমি একটু ইন্টারাপ্ট করি, আর এই যে মানুষ যে আমরা বলি যে আসলে সুযোগ কেউ তোমাকে দিবে না, না না তৈরি করে নিতে হবে। তৈরি করে নিতে দিস হবে। ইজ হাউ অ্যাকচুয়ালি ইউ ক্রিয়েটেড ইউর অপরচুনিটি। হ্যাঁ, বিন্দু বিন্দু বালিকণা থেকে যেরকম পুরা হয় এই আপনার। যে আমরা ড্রাইভিং লাইসেন্স করি, সেফটি কোঅর্ডিনেটর করি, বা একটা যে কোনো একটা কোর্স বা ডিপ্লোমা করি, অপেক্ষায় থাকি যে আমাকে কেউ দিবে বা আমি একটা যে কোম্পানিতে সুইচ করব। আপনি যখন থেকে শুরু করতেছেন তখন থেকে আসলে আপনি আপনার না, বিজ্ঞাপন, এটা শুরু থেকে এমন না, শুরুর আগে থেকে আপনাকে হ্যাঁ, প্রত্যেকটা ছোট ছোট ডিটেলস হ্যাঁ, কোম্পানিতে এমন ভাবে এই বোঝাইতে যে হবে। নিজেকে ব্র্যান্ডিং করার যে একটা অভিনব একটা হ্যাঁ, ব্যাপার, এই তো, এটা আসলে ইমপ্রেসিভ, দ্যাটস হ্যাঁ, রিয়েলি ইমপ্রেসিভ। এটা করতেই হবে। আপনাকে কে এনে সুযোগ কেউ চাকরি দিবে না। দিয়ে দিবে এমন না, আপনার চাকরি খুঁজতে হবে, তৈরি করতে আপনার হবে, হ্যাঁ। চাকরি খোঁজার জন্য আপনাকে আহ, একটু ইন্টেলিজেন্স, মানে একটু স্মার্ট হতে হবে, একটু জাস্ট, এটা তো আমার নিজের কাছে অনেক, নিজের ব্র্যান্ডিং হ্যাঁ, এটা একটা অ্যাপ্লিকেশন লেখা আমার কাছে অনেক সময়ের ব্যাপার না তো। আর এখন চ্যাট জিপিটি আছে, এই আছে, সেই আছে, তখন হয়তো ছিল না। সর্বোচ্চ টাইম ধরেন 1 ঘন্টায় ধরলাম, আমার জীবন থেকে 1 ঘন্টা নষ্ট হয়ে গেল। আমি একটা অ্যাপ্লিকেশন লিখলাম, নিজে লিখতে পারি না, আমি আরেকটা বন্ধুকে দিয়ে তো লেখাইতে পারবো, লেখা সাবমিট করতাম। এটা কিন্তু অনেক বড় একটা কিছু আমাকে দিতেছে এমন না, কিন্তু এই ছোট জিনিসে পরে যায় আমার জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট। সেই গল্পটা আমরা শুনি। হ্যাঁ, তারপর সেফটি কোঅর্ডিনেটর করার পরে 2-3 মাস পরে আমার কোম্পানিতে একটা ভ্যাকেন্সি খালি হয়ে যায় সেফটি কোঅর্ডিনেটর। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তখন আমি সুপারভাইজারকে বলি যে আমাকে দেওয়া যাবে কিনা। তখন আমার সুপারভাইজার বলে, সুপারভাইজার পুরো বিরোধী, আমাকে কোঅর্ডিনেটরের পোস্টে দিবে না। কারণ হলো আমি কাজ জানি। আচ্ছা, তো যে কাজ জানে না এরকম একজন লোককে ওইখানে বসাইতে যাচ্ছে, বুঝলেন না? আমি অবশ্য প্রিয় লোক ছিলাম, কিন্তু ওই যে কাজ জানি, কাজ জানার লোক হাতছাড়া করতে যাচ্ছে না। হ্যাঁ, তখন ম্যানেজার কিন্তু আমার পক্ষে ছিল। ম্যানেজার বলছে যে ওর এই সেফটি কোঅর্ডিনেটর দেওয়া হোক, তাইলে ওরে দিয়ে পরবর্তীতে আরো ভালো কিছু করানো যাবে। ম্যানেজারের এই ইটা ছিল। ম্যানেজার আমার চিনে, আমি কি ব্যক্তিগতভাবে ম্যানেজারের কোনো পরিচিত লোক? আমি কি তার পারিবারিক কোনো সম্পর্ক আছে, নাকি আমি তারে কিছু ঘুষ খাওয়াইছি? খাওয়াই নাই। এই ইম্প্যাক্টটা কখন পড়ছে, ওই যে আগে থেকে যে আমি অ্যাপ্লিকেশন দিয়ে আসছি, ছোটখাটো বিষয়েও খুব গুছিয়ে লিখছি, তারপর একটা হ্যাঁ বন্ডিং, কমিউনিকেশন ছিল। অন্য কোনো ওয়ার্কার কিন্তু জীবনেও ম্যানেজারের সাথে কথাই বলতো না, সামনে যায় দাঁড়াইতো না, ইভেন সুপারভাইজারের কথা বলতে ভয় পাইতো। আমি সৎ, আমি ভালো কথা বলতেছি, আমার যেটা দরকার আমি চাইতেছি, তো আমার তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে না? তো তখন ম্যানেজারের রিকোয়েস্টে, এবং যেই আসলে চলে যাচ্ছিল সেও আমাকে হেল্প করছে ওই পদে বসার জন্য। তখন আমি ডাইরেক্ট সেফটি কোঅর্ডিনেটর পোস্টে চলে গেলাম। তো একটা সাইট মেনটেন করতেছি। ঠিক বছর খানেকের মাথায় আমি ছুটিতে দেশে যাব।
তখন 3.5 বছর প্রায় আচ্ছা আচ্ছা আমার সিঙ্গাপুরে প্রায় শেষ। তো তার কিছুদিন আগে একটা ভাই আমার WPLN এর ইউটিউবে ভিডিও দেখে সে আমার কল দিছে, ভাইয়া আমি তো WPLN করতে যাচ্ছি, এখন কিভাবে কেমনে কি। পরে ফোনে অনেক কিছু বোঝাইলাম, পরে সে বললো ভাই আমি আপনার সাথে দেখা করি। আমি বললাম দেখা করবেন, আচ্ছা আপনি থাকেন কোথায়? কয় ভাই আমি তো থাকি অমুক জায়গায়, কিন্তু আপনি কোথায় আছেন বলেন আমি আসি। আমি বললাম, আমি তার MRTর লোকেশন দিচ্ছি, MRT কাছাকাছি লোকেশন দিচ্ছি, আমি ভাবতেছি সে MRTতে আসবে। যখন MRTর লোকেশন দিচ্ছি তখন সে বলতেছে ভাইয়া সমস্যা নাই, আপনি যেইখানে থাকেন ওইখানের অ্যাড্রেস দেন, আমার মোটর বাইক আছে আমি আসতেছি। সে আবার পরিচয় দিছে আমি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। সে আমাকে কোম্পানি কার্ডও দিছে, কোম্পানি কার্ডের নিচে সুন্দর করে তার ইমেইল অ্যাড্রেসটা কোম্পানির ডোমেন দিয়ে করা। আচ্ছা আমি তো অবাক, বাংলাদেশি মোটর সাইকেল চালায় আবার প্রজেক্ট ম্যানেজার, এই তো ইন্টারেস্ট বেড়ে গেল যে আমারও একদিন আমিও কি এই পজিশনে যেতে পারবো কিনা। আমার অন্যান্য সব ব্যস্ততা ফালাই দিয়ে বললাম ভাই আমি অমুক জায়গায় আসছি, আসেন দেখা করি। ওনার সাথে কথা বললেই যে আমি ওই পজিশনে যেতে পারবো এমন না, হয়তো আমি ওনারে WPLN বিষয়ে হেল্প করতে পারবো, উনি ওনার জার্নিটা আমাকে বললে আমি ওইখান থেকে ইন্সপায়ার হতে পারবো। এক্স্যাক্টলি ঠিক এই কারণেই দেখা করা। তো একদিন 1 ঘন্টার কনভারসেশনে সে আমার প্রতি ইমপ্রেস হয়েছে, আমি তাকে ইমপ্রেস করতে পারছি, সে বুঝছে যে না আমি জীবনে কিছু করতে চাই। তো তার বস এইরকম লোক খুঁজতেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি ওনাকে বলি নাই যে আপনার কোম্পানিতে আমার নিয়ে নেন, ঠিক আছে না, আমি ওনাকে বুঝাইছি যে আমি আরো ভালো কিছু করতে চাই, এখন যা আছি এর থেকে আরো ভালো কিছু করতে চাই। ঠিক আছে, তখন আমি ছুটি নিলাম, ছুটি নেওয়ার পরে আমি যেই দিন দেশে যাব, এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন আমার ওই কোম্পানির বসে কল দিছে। আমি কিন্তু দেশে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন কোম্পানির বসে কল দিয়ে বলতেছে তুই কি আমার কোম্পানিতে আসবি। আমি কিন্তু কোনো সিভি জমা দিই নাই, আমি কিন্তু তাকে করি নাই, সে আমাকে কল দিয়ে বলছে যে আসবি নাকি। তখন আমি তাকে বললাম যে আমার কারেন্ট স্যালারি এত, এই সেই একটু ডিসকাস করলাম। ও আমাকে বললো তোর কারেন্ট স্যালারি আমি দিতে পারবো না, এর থেকে আমি কমে দিব, 3 মাস পিরিয়ড তোর লার্নিং পিরিয়ড, তুই আইসা এখানে শিখবি। ওটা ছিল রেনোভেশন সেক্টর। সো আমি তখন ছিলাম কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশন থেকে রেনোভেশনের কিছুই বোঝা সম্ভব না, আমি রেনোভেশন আরও বুঝতাম না। এমনকি আমি HDBর ভিতরে কখনো যাই নাই, HDB একটা ইউনিটের ভিতরে কখনো যাওয়া হয় না, একটা হাউসের ভিতরে কখনো যাওয়া হয় না, থাকতাম ডরমিটরিতে। সো রেনোভেশনে কিচ্ছু বুঝতাম না। তখন বললাম ওকে ঠিক আছে আমি আজকে দেশে যাইতেছি, দেশে যাইয়া চিন্তা ভাবনা করে তরে জানাবো। দেশে যাই চিন্তা করলাম যে না স্যালারি কম হোক, আমি যদি এই কাজটা শিখতে পারি তাইলে ওই ভাইয়ের মতো যে প্রজেক্ট ম্যানেজার, তার নাম ছিল হলো শাকিল, বললাম শাকিল ভাইয়ের মতো হয়তো আমার একটা মোটর সাইকেল হবে, আমিও ঘুরবো ফিরবো, এই যে একটা ইন্টারেস্ট মনের ভিতর থেকে, স্যালারি কম হোক সমস্যা নাই। তো আমি আশেপাশের আমার বন্ধু বান্ধব কয়েকজনের সাথে পরামর্শ করলাম, বেশিরভাগ লোকই না এই রিস্ক নিস না, তোর ভালো কোম্পানি আছে, ভালো জব আছে, কী জন্য তুই এটা ছাড়বি। তো শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম না, কিছু পাইতে হলে কিছু ছাড়তে হয়। আমি অনেক কম স্যালারিতে ওই কোম্পানিতে ঢুকছি। ঢোকার পরে প্রায় 3 মাস আমি আবার জেনারেল ওয়ার্কারের মতো কাজ করছি, আমি কাজ শিখছি। মানে মানুষ তো আমরা সবসময় চাই যে আসলে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভ বলতে গেলে আমরা স্যালারিটাকেই বুঝাই। ইয়েস, অবশ্যই স্যালারি। তো তুমি তোমার ব্যাপারটা উল্টা, আমি পজিশন থেকে আবার জেনারেল ওয়ার্কারে আসছি। তোমার পজিশনও তুমি মানে লো গ্রেডে চলে গেছো, প্লাস স্যালারিও তোমার আর হ্যাঁ, শুধুমাত্র শেখার জন্য। শেখার জন্য। আমরা কি একটু জানতে পারি মানে রাফলি মানে কত থেকে কততে তুমি? আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিই, আমার $500 ডিক্রিজ ছিল। $500 ডিক্রিজ ছিল শুধুমাত্র শেখার জন্য। শেখার জন্য। হ্যাঁ, এবং তুমি এটা তোমার বিলিভ ছিল যে তুমি এটা শিখলে নিজেকে প্রমাণ করে তুমি উপরে যেতে যেটা রেখে আসছো তার চেয়ে তুমি উপরে যেতে পারবা। আসলে তখন একটা জিনিস দেখছিলাম যে সেফটি কোঅর্ডিনেটর প্রচুর লোক তখন কোর্স করতেছে, আপনার যত কিনা ওয়ার্ক স্কোপ তার থেকে বেশি লোক, আপনার চাহিদার থেকে ডিমান্ড বেশি। আচ্ছা, সো কোম্পানি সুইচ করা, তারপর নিজের চাহিদা বাড়ানো, এটা খুবই কঠিন। ধরেন আমি একটু আমার পারফরমেন্স একটু ঘাটতি হলো, কোম্পানি আমারে করে আরেকজনের ঢুকাই দিতে পারে, কারণ প্রচুর কোঅর্ডিনেটর তখন ছিল, 1200 কোঅর্ডিনেটর বা ড্রাইভিং এর যে ব্যাপারটা এখন মানে আমরা আসলে যারা এই ধরনের কোর্স করছেন বা করতে চাচ্ছেন তাদেরকে ডিমোটিভেট করতেছি না, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে
সিঙ্গাপুরের যে আমাদের জব মার্কেট, যে আমরা কনস্ট্রাকশন বা প্রসেস বা শিপইয়ার্ড যে ইন্ডাস্ট্রিতেই থাকি না কেন, এখানে যারা আমরা সেফটি কোঅর্ডিনেটর বা ড্রাইভিংটা আমরা আসলে করি, এই এই ড্রাইভার বা সেফটি কোঅর্ডিনেটর আসলে অ্যাভেলেবেল। এর মানে হচ্ছে আমি যদি আজকে রিজাইন দেই বা কুইট করি, আমার রিপ্লেসে আরবকে এখানে জয়েন করতে পারবে, আরব না চাইলে আরেকজনকে জয়েন করতে পারবে। তার মানে অ্যাভেলেবেল কোঅর্ডিনেটর, অ্যাভেলেবেল ড্রাইভার। এই কারণে যারা এমপ্লয়ার তারা আসলে দেখে যে এটার যে একটা স্যালারি রেঞ্জ সেটাকে খুব একটা হাই করে না, এটাকে আপনার 1000, 1200, 1300 বা 1500 এর মধ্যে না, রাখে। আমি আপনার বলি, ধরেন একজন ড্রাইভারের স্যালারি হলো 1300, জি, ঠিক আছে, কিন্তু ড্রাইভারের জব ভ্যাকেন্সি খালি আছে একটা, কিন্তু ড্রাইভার আছে 3 জন। তখন 3 জনের মধ্যে একজন বলতেছে আমাকে 1100 দিলেই হবে, আরেকজন বলতেছে আমাকে 1000 দিলেই হবে। কোম্পানি কি করবে? এই যে 1000 অবশ্যই জন যেখানে আনবে। কম পাচ্ছে তখন সেখানে ওই যে 1300 সে চাকরি পাচ্ছে না, সে আবার বলবে আমি 900 দিলেই চলে যাবো। হ্যাঁ, এবং এই কারণেই তখনই তারা বলে যে জব অ্যাভেলেবেল না, মানে সেফটি কোঅর্ডিনেটরের জবের কোনো ভ্যালু নাই। এইভাবে আসলে ভ্যালুটা কমে। কারণ হচ্ছে আমরা অনেক আমাদের কোঅর্ডিনেটর এবং অনেক ড্রাইভার এবং হচ্ছে যে যত কমে পারে সুযোগ তারা চায়। কিন্তু এই জিনিসটা চিন্তা ভাবনা থেকেও আসলে আরাফ হয়তো বা তার জবকে সুইচ করছে ইভেন কম স্যালারিতে। কেন? সেখানে সে একটা ভালো একটা পজিশন সে অবটেন করতে পারবে, সেই গল্পটা আমরা শুনি। হ্যাঁ, না, তখন আমি এই বিষয়টা দেখছি যে আমি যেইখানে সিভি জমা দিতাম কোঅর্ডিনেটরের জন্য, তারা হিউজ একটা এক্সপিরিয়েন্স চাইতো। আচ্ছা, 3 বছর 5 বছরের এক্সপিরিয়েন্স আর হবে না। আমি 3 বছর এই কোম্পানিতে কাজ করবো, তারপর আমি আরেক জায়গায় যাবো, আমি নতুন, আমার কোনো ভ্যালু নাই। তো তখন ফিল করলাম যে একটা কোম্পানিতে সেফটি লাইনে যারা আছে তাদের থেকে প্রগ্রেস লাইনে যারা আছে, যারা সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, তাদের গুরুত্বটা বেশি। তখনই আমার ফিল হয়েছে যে আমি এই সেফটি লাইন বাদ দিয়ে প্রগ্রেসে কিভাবে ঢুকবো। আচ্ছা, তারপর মানে বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করেই আমি তখন ওই কোম্পানিতে ঢুকছিলাম। ঢোকার পরে 3 মাস আমি প্রচুর পরিশ্রম করছি। আমি কিন্তু যখন কোম্পানি সুইচ করব তখন কিন্তু জানি না আমি পারবো কি না। আচ্ছা, আমার রেনোভেশনের আরও জানা নাই, আমার কোটেশনের কিও জানা নাই, ঠিক আছে না? তারপরেও আমার চিন্তা কি ছিল, আমাকে পারতে হবে। মানে অন্ধকার জগৎ, আমার সামনে কি আছে আমি জানি না, কিন্তু আমাকে পারতে হবে। এই প্ল্যান নিয়ে, এই মন মানসিকতা নিয়ে আমি এই কোম্পানিতে ঢুকছি। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমি কোম্পানি কাজ শিখার পর আমার কোম্পানি 3-4 মাসের ভিতরে আমাকে একটা মোটরসাইকেল কিনে দিচ্ছে প্রায় $18,000 দিয়া। আপনি চিন্তা করেন, আমি তো ওই 4 মাসে কোম্পানির $18,000 ইনকাম দিছি বলেই তো সে আমাকে মোটরসাইকেলটা কিনে দিছে। ইনভেস্ট করছে তোমার সাথে। হ্যাঁ, ওইটা সে তার পকেট থেকে পড়ে নাই, আমি কোম্পানির ইনকাম করে দিছি বলেই সে আমাকে দিছে, ঠিক আছে। তারপর আরও 7-8 মাসের মতো ওই কোম্পানিতে ছিলাম। এমনকি আমার সিনিয়র অনেক সেলস পারসন ছিল, প্রজেক্ট ম্যানেজার ছিল, আমি তাদের থেকে বেশি আমার পারফরমেন্স আরও ভালো ছিল। আমি পারফরমেন্স দেখাইয়া তারপর যখন মনে হয়েছে যে আমার এই কোম্পানি এখন ছাড়ার প্রয়োজন, তখন আমি এই কোম্পানি থেকে আবার সুইচ করছি। আচ্ছা, আচ্ছা, এইখানেও একটা জানার বিষয় আছে। অনেকে মনে করে যে আমি এখন যেই কোম্পানিতে আছি একটু ভালো পজিশনে আছি মানে ওকে এখানেই থাকতে হবে। আমি চলে গেলে আমার বস কি মনে করবে, আমার কলিগ কি মনে করবে, আমার বস এত কিছু দিল, অত কিছু দিল। আমার বস এত কিছু দিছে, আমাকে তো ফ্রি দেয় নাই। আমি আমার বসরে দিছি, তারপর কিনা বসরাই তারপর আমাকে দিছে, ঠিক আছে না? তো আমারও ভাবতে হবে যে আমি এই কোম্পানি কতদিন টিকতে পারবো, এর থেকে আমার ভালো সুযোগ আছে কিনা। অবশ্যই ভালো সুযোগ খুঁজতে হবে। খুঁজতে 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 এখন আমি তার থেকেও ভালো আছি, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে না? তো ওভারঅল এই পর্যন্ত আসার জন্য আমাকে যে সব বিষয়গুলো হেল্প করছে ওইগুলো আমি আবার আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট একটু নোট করে দেই দর্শকদের জন্য, যাতে দর্শকদের একটু সুবিধা হয়। প্রথমত আপনার ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতেই হবে। সময়, সুযোগ এগুলো কোনো বিষয়ই না, আপনার ইচ্ছাটা হলো বিষয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। দ্বিতীয় হলো আপনার ছোট ছোট ইম্প্যাক্ট থাকতে হবে কোম্পানিতে। আচ্ছা, আচ্ছা, ওই যে যেরকম অ্যাপ্লিকেশন, তারপর সুপারভাইজারকে আমি 2 to 4 কেটে দিতাম, এইরকম কিছু ইম্প্যাক্ট থাকতে হবে। এইগুলো পরবর্তীতে আপনার বা নিজের জায়গাতে বিশাল আউটকাম কাজের বের বেস্ট হবে। কাজটা করতে চেষ্টা করতে, কোনো ফাঁকি তারপর ঝুঁকি দেওয়া বা হচ্ছে এইটা তো অবশ্যই ভাই, আমি যতদিন কাজ করছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করছি, যাতে সুপারভাইজার আইসা কখনো বলতে না পারে যে তুই বইসা রইছস কে, তুই মোবাইল টিপতেছস কেন, ঠিক আছে। আমার সাথে যারা সিঙ্গাপুর আসছিল তারা প্লাস্টারের কাজ শিখতো না, সুপারভাইজার সুযোগ দিত, শিখতো না এই জন্যে যে আমার সারা জীবন প্লাস্টারের কাজই করে যেতে হবে। একবার প্লাস্টারের কাজ শিখলে আমার সারা জীবন প্লাস্টারের কাজই করে যেতে হবে। আচ্ছা, আচ্ছা,
আমি কিন্তু এটা ভাবতাম না। আমি ভাবতাম এখন এই কাজে আছি, এই কাজ শিখে আমি সুপারভাইজারের মন রক্ষা করে আমি যত ভালো থাকতে পারি, এর পাশাপাশি আমি অন্য কিছু করে কাজ সুইচ করব। এখন বর্তমান সিচুয়েশনে দেখেন যারা ওই কথা ভাবতো তারা এখনো প্লাস্টার করে, আচ্ছা আর আমি ওইখান থেকে বের হয়ে আসছি। আচ্ছা আচ্ছা সো দিস ইজ দ্য ডিফারেন্স। আপনার বুঝতে হবে যে মানে আপনার কারেন্ট জবটাই প্রায়োরিটি, তারপরে আপনার অন্য কিছু। টপ প্রায়োরিটিতে আমি যে পজিশনে যে পজিশন যাইটা করতেছে এটা আমাকে ভালোভাবে করতে হবে। এক্স্যাক্টলি যদি এটা ভালোভাবে না করতে পারেন অন্য কিছু করার সুযোগ পাবেন না, কেউ দিবে না, কোনো সুপারভাইজার দিবে না, কোনো ম্যানেজারের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে যাবেন, তারা আপনাকে কিচ্ছু দিবে না। তো আপনি তাকে খুশি করতে পারলে তারা আপনাকে একটা সুযোগ দিবে। আর সেই খুশিটার বেস্ট ওয়ে হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, আমি আসছি তো এই জন্য আমার ম্যানেজার আমার থেকে কি এক্সপেক্ট করে, আমার সুপারভাইজার আমার থেকে কি এক্সপেক্ট করে, কাজ আমাকে যে জন্য আনছে সেই কাজটা আমি ভালোভাবে করতেছি কিনা ওইটাই তো এক্সপেক্ট করে। তাহলে যেটা বলতেছিলা যে প্ল্যান, সর্বপ্রথম একটা প্ল্যান থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকতে হবে, তারপর ছোট ছোট ইম্প্যাক্ট, ছোট ছোট কাজ, এমন কিছু ছোট ছোট কাজ করতে হবে যাতে আপনার ম্যানেজারের সাথে আপনার সরাসরি সাক্ষাৎ না হলেও একটা কমিউনিকেশন, একটা সম্পর্ক থাকে যে এই লোকটা আরাফের নামটা আমি দেখছিলাম এই অ্যাপ্লিকেশনে, পরবর্তীতে দেখা হলে সে যাতে মনে করতে পারে ও তো আগে আমাকে এই অ্যাপ্লিকেশন পাঠাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে কমিউনিকেশন আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ইয়েস, অবশ্যই। এবং যেটাতে আসলে আমরা বাংলাদেশিরা অনেক বেশি অবহেলা করি। যেমন হচ্ছে ইভেন বাংলাতে যদি আমরা কমিউনিকেশন করতে বলি, যে একজন মানুষকে সুন্দর করে একটা মেসেজ লেখা বা একজন মানুষকে একটা অ্যাপ্রোচিং এর যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা শেখার বিষয়। অবশ্যই আমি অবশ্যই। যদি বাংলাটা ভালোভাবে জানি অবশ্যই তখন আমি ইংলিশে চেষ্টা করব। আর যেহেতু সিঙ্গাপুর হচ্ছে একটা ইংরেজি ভাষাভাষীর দেশ, এখানে ইংরেজি শেখার কোনো বিকল্প নাই। বিকল্প নেই। আমি মনে করি জব সেক্টরে আপনি যেই সব জবই করেন না কেন, আপনি নিজেকে আপগ্রেড করার সাথে সাথে, সার্টিফিকেট করার সাথে সাথে ইংলিশ কমিউনিকেশনটা আসলে চর্চা করা উচিত, বিশেষ করে স্পিকিং এবং হচ্ছে রাইটিং, যেটা তুমি করছো, যেটা যে একটা অ্যাপ্লিকেশন করার ব্যাপারটা। মুখে আমরা যতই সিংলিশ বলি না কেন, কিন্তু লেখার মধ্যে যদি আমি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, একটা কি চাচ্ছি সেটা যদি একটা ম্যানেজার লেভেলের মানুষকে দিতে পারি, তাহলে তোমাকে সে মনে রাখবে যে না এই লোকটা কে, যে কিনা আসলে সুন্দর করে একটা গুছিয়ে একটা অ্যাপ্লিকেশন আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে তারপর আপনার আমি আরো ছোট ছোট অনেকগুলা কাজ করছি কাজের পাশাপাশি। আমি সিঙ্গাপুর প্রথম আসার পরেই আমার এক আঙ্কেল আমারে বলছিল যে প্রথম 3 মাস কাজে কোনো ফাঁকিই দেওয়া যাবে না। আচ্ছা ওই কথাটাই আমার মাথায় লেগেছিল যে 3 মাস কাজ করতে হবে। তখন আমি বুঝি না সুপারভাইজার কি, ফোরম্যান কি, কি রকম, মানে কাজে ঢোকার আগে সে আমাকে এই মেসেজটা আমার মাথায় ঢুকাই দিয়েছিল। আমি এটা মাথায় রেখেই কাজ করছি। এটা সত্যি কথা। প্রথম 3 মাস 6 মাস যদি আপনি কোম্পানির রুলস রেগুলেশন যা যা আছে, যেই কাজ দেয় ওই কাজগুলো ফলো করতে পারেন, একটু কষ্ট হবে, কিন্তু এটা আপনাকে সারা জীবন ওই কোম্পানিতে, যদি ওই কোম্পানিতে যতদিন থাকবেন এইটা আপনার ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে। তারপর আমার আরেকটা ভাই আমাকে পরামর্শ দিছিল যে ফ্রি সময়ে তুই সিঙ্গাপুরের যে বাসগুলো আছে, দোতলায় চড়ে একদিকে চলে যাবি এক মাথায়, আবার ফেরত আসবি। এটা কি সিঙ্গাপুরের একটা ম্যাপ আপনার মাথায় অটোমেটিক তৈরি হবে। অবশ্য এই গুগল ম্যাপের জগতে ওইটা অতটা প্রয়োজনীয় না, কিন্তু এইটাও আপনাকে অনেক বেশি মানে আপনার ভেতরে একটা কনফিডেন্স তৈরি করবে যে আমি এই জায়গায় তো আগে আসছি, আমি এই জায়গায় তো কাজ করছি, হ্যাঁ ওই জায়গায় আমি একদিন গেছিলাম, হ্যাঁ ওই জায়গায় একদিন আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, অনেক লোক আছে এখনো 5-7 বছর সিঙ্গাপুরে, 10 বছর সিঙ্গাপুরে, বিশেষ করে শিপইয়ার্ডে যারা, তারা কিন্তু মানে ম্যাপ তো বুঝেই না। আপনি এমআরটির অ্যাড্রেস দিলে এমআরটি পর্যন্ত তারা যাইতে পারে না। আচ্ছা আচ্ছা, অনেক আছে অনেক। এটা কিন্তু মানে আপনি পিছিয়ে পড়ার একটা লক্ষণ। আমি এখন যে কাজে আছে, আমি যদি অ্যাড্রেস না জানতাম, গুগল ম্যাপ না বুঝতাম, আমি আর সব বুঝি, কম্পিউটার কোটেশন বানানো, এই বানানো, কমিউনিকেশন ভালো, আমি গুগল ম্যাপ বুঝি না, তাইলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তুমি রাইড করতে পারতা না। হ্যাঁ, রাইড করতে না পারলে তোমার তো এইটাই মানে আপনার প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে আপনার ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর তারপর হলো কমিউনিকেশন, আপনার আশেপাশের লোক বাছাই করতে হবে আপনাকে। আপনি যে কারোর সাথে মিশতে পারবেন না, মিশতে পারা না, একটা হলো বেশি সময় কাটানো। ঠিক আছে। আমার ওই ক্লোজ কন্টাক্ট থাকা যেটাকে বলে, আমার ওই কোম্পানির বস আমাকে, আমি তো তার কাছ থেকে সরাসরি কাজ শিখছি, এই যে দ্বিতীয় কোম্পানি যেটাতে আসছিলাম আর কি, ওই বস আমাকে বলতো তুই যদি এখন
চলাফেরা করস এমন একজন লোকের সাথে, যে যার চিন্তা ভাবনাই হলো সকাল 8টায় কাজে যাবে, 5টার সময় রুমে আসবে, গোসল করে বাড়িতে কথা বলবে, ঘুমাবে, আবার সকালে কাজে, তোর চিন্তা ভাবনাও ওই সার্কেলেই চলে যাবে। যখন কিনা তুই এমন কোনো লোকের সাথে যাই কথা বলবি যে প্রজেক্ট ম্যানেজার বা তোর থেকে উপরের লেভেলে, তখন তোর মাথায় ওই সব জিনিসগুলো আসা শুরু করবে, তখন তুই আরো বেশি ইন্সপাইরেশন হবি। তো ওইখান আমি ওই বছর থেকে অনেক কিছু শিখছি। আমিও শুরু থেকে ওই কাজই করতাম, আচ্ছা আচ্ছা যে আমার ডরমিটরিতে কে ভালো পজিশনে আছে, আমার ফ্রেন্ড সার্কেলে কে ভালো পজিশনে আছে, আমার কি ফেসবুকে যে আমি ভিডিও ছাড়ছি কমেন্ট কে কে করলো, এর মধ্যে ভালো পজিশনে কে আছে তাদেরকে আমি নিজে থেকে নক করতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি সিঙ্গাপুর প্রবাসী এসজিপি গ্রুপের অ্যাডমিন। আমি কিন্তু নিজে চাই অ্যাডমিন নাই। আচ্ছা আচ্ছা আমাকে কিন্তু আলামিন ভাই, ইব্রাহিম ভাই, জুয়েল ভাই তারা Approach নিজে করছে। থেকে অ্যাপ্রোচ করে আমাকে অ্যাডমিন দিছে। এখন তাদের সাথে যে কমিউনিকেশন, তাদের থেকে আমি অনেক কিছু শিখছি। এইরকম কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট। এইটা যে মনে করে যে আমাকে আমার যখন প্রয়োজন হবে তখন আমি কমিউনিকেট করব, এটা ভুল জিনিস। এক্স্যাক্টলি এটা খুবই আসলে মূল্যবান একটা পয়েন্ট। কমিউনিকেশন থাকলে আমার যত বেশি নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক। আমি মনে করি যে এই 2025 সালে এখন শেষ পর্যায়ে 2026 সাল শুরু হবে আগামী 2 মাস পরেই, এই সময়টা আসলে নেটওয়ার্ক খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। খুবই ইম্পর্টেন্ট। আমার এখন আজকে তোমার প্রয়োজন হয় নাই, যে কোনো একটা সময় তোমাকে আমার প্রয়োজন হতেই পারে। আমি যে জিনিসটা এক্সপার্ট না হয়তো বা তুমি সেই জিনিসটা এক্সপার্ট, তোমাকে আমার প্রয়োজন হতেই পারে। বাট এই যে নেটওয়ার্ক বা বন্ডিং তৈরি করা, এটা যে কোনো মুহূর্তে কাজে লাগবে, যে কোনো মুহূর্তে। এখন আমি হঠাৎ করে আমি আপনাকে মেসেজ দিয়ে বললাম, আপনি আমার চিনেন না, জানেন না, শাহিদ ভাই আমাকে এই কাজটা করে দেন, আপনি তো মেসেজে রিপ্লাই দিবেন না, সিনই করবেন না। এক্স্যাক্টলি আর যখন কিনা আপনার সাথে আমার কমিউনিকেশন আছে, ভালো বন্ধুত্ব আছে, মাঝে মাঝে দেখা করি, মাঝে মাঝে কথা বলি, তখন কিনা আপনি না বলতেও আমি দুবার ভাববো হ্যাঁ যে ও তো বলছে ওকে করে দেই। ওকে এক্স্যাক্টলি সেটাই ইভেন আমরা আসলে যারা প্রবাসে আছি এর মানে এই নয় যে আমাদের আসলে গন্ডিটা আমাদের কাজের সাইড এবং আমাদের ডরমিটরি কেন্দ্রিক। আমি ডরমিটরি থেকে আসছি, আমি কাজের সাইড থেকে আসছি। যে বলবে যে আমি আমার ডরমিটরি থেকে বের হইতে পারি না, আমার অবস্থা করোনার পর আমরা করে বের হইতাম, ওই যে কি এক্সিট পাস নিয়ে বের হইতাম, কত কিছু ছিল, ট্রেসিং একটা ডিভাইস ছিল, ওইগুলা নিয়ে বের হয়ে আমি কোর্স করছি, অ্যাপ্লিকেশন করা লাগতো। তো এইগুলা হলো শুধু অজুহাতের বাইরে আর কিচ্ছু না। চেষ্টা করলে সবই সম্ভব। আসলে বিগিনিংটা আপনার যত বেশি কষ্টকর হবে, আমি মনে করি সফলতা আপনার তত বেশি নিশ্চিত, যদি আপনি সেগুলো ওভারকাম করতে পারেন। হ্যাঁ অবশ্যই। যে জিনিসটা আসলে যত কষ্টে পাওয়া যায় সেই জিনিসটার ফলাফল অনেক মিষ্টি। আর যে জিনিসটা আসলে আমরা খুব অনায়াসে পাই, যেটা চিন্তা করবেন সবাই করতেছে বা সবাই সেটা পারে, আপনিও পারবেন, বাট যে জিনিসটা আসলে সবাই করতে চায় না সেটা চেষ্টা করেন, আপনি আসলে সেরাদের একজন হবেন। আমি এটা বিলিভ করি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আমরা অনেক কিছু শুনলাম আসলে আরাপের যে এখন বর্তমান অবস্থা, আলহামদুলিল্লাহ সেটা অনেকের জন্য ড্রিম। তা আলহামদুলিল্লাহ আমরা উত্তরোত্তর সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং আরও তুমি এগিয়ে যাও, এই দোয়া আমাদের এবং আমাদের স্টুডিও সানডের যে দর্শক যারা তোমাকে দেখছে তাদের প্রতি রইল। এখন আমরা আসলে আরেকটা প্রশ্নে যাই, যারা আসলে এখনো শুরু করেনি, সিঙ্গাপুরে আসছে কয়েক বছর হয়ে গেছে, বাট এখনও শুরু করেনি, এই যে করবে, এই যে আমার বাড়িতে লোন আছে, বাড়িতে কিস্তি আছে, ফ্যামিলিতে একটা ঝামেলা আছে, জমি কিনছি বা বাড়ি করব বা বিভিন্ন ধরনের সমস্যা, বাট নিজের জন্য একটা ইনভেস্ট করা, যেটা একটা কোর্স করা, পড়াশোনা করা বা একটা লাইসেন্স করা, এই জিনিসটা যে আসলে করব এখনও শুরু করেনি, আচ্ছা তাদের জন্য তোমার পরামর্শ? এখন আমি বলি, আসলে আমরা যত কথা এখানে বলি না কেন, সমস্যা কিন্তু মানুষের জীবনে লেগেই থাকে, প্রবাসীদের জীবনে আরো বেশি লেগে থাকে। ঠিক আছে, বিশেষ করে যারা লোন করে সিঙ্গাপুর আসে ভাই, আপনি লোন শেষ করার আগে তো আপনি কোনো জায়গায় হাত বাড়াইতেই পারবেন না। ঠিক আছে, এটা লোনের একটা চাপ আছে। লোন শেষ করতে করতে আপনার বাড়িতে আরেকটা প্রবলেম শুরু হয়, ওই প্রবলেম শেষ করতে করতে বাড়ি করতে হবে, বাড়ি করতে করতে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমাকে বিয়ে করতে হবে। তো ওনারা আসলে এই ফিনান্সিয়াল প্রবলেমটার জন্য এগোতে পারে না। এটা হলো একটা বিষয়। আসলে এটার সলিউশন তার নিজেকেই বের করতে হবে। এটার সলিউশন আমিও দিতে পারবো না এখানে বসে, আপনিও দিতে পারবেন না। এটা তার ব্যক্তিগত, সেই ভালো জানে কিভাবে কি করলে ভালো হবে। দ্বিতীয় আরেকটা সমস্যা, অনেকে মনে করে, যেটা আমি নিজেও মনে করতাম সিঙ্গাপুর আসার আগে, যে আমি তো সিঙ্গাপুর যাইতেছি মাত্র 2-3 বছরের জন্য,
15-20 লাখ টাকা ইনকাম করব, আইসা দেশে আইসা বিজনেস করব। এটা যে শুধু সিঙ্গাপুরে আসার আগে মানুষের মাথায় থাকে এমন না, আসার পরেও মানুষের মাথায় থাকে আর মাত্র 5 বছর থাকবো, আর কোর্স করে কি করব, আর মাত্র 2টা বছর সিঙ্গাপুর থাকবো, কোর্স করে কি করব, আর মাত্র এইভাবে করতে করতে এক একজনে 20 বছর 25 বছর পার হয়ে যায়, তাও তারা চিন্তা করে আর মাত্র 2 বছর থাকবো, কোর্স করে কি করব, নিজেদেরকে আপগ্রেড করে কি করবে, ওই পজিশনেই তারা সারাটা জীবন সিঙ্গাপুর কাটাই দেয়। বিশ্বাস করেন অথবা না করেন, আমি দেখি আমার এলাকায় প্রচুর লোক, বিদেশে তো বিশেষ করে সিঙ্গাপুরে অনেকেই মানে কান ধরে তওবা করে চলে যায় যে আমি আর সিঙ্গাপুর আসবো না, দেশে যাই কিছু না কিছু করবো। 6 মাস পরে আবার চলে আসে। বিপদে না পড়ে আমি এখন পর্যন্ত একজন লোকও দেখি নাই যে আবার রিটার্ন করে নাই সিঙ্গাপুর। বুঝতে পারছেন? তো সিঙ্গাপুর একবার ওই এয়ারপোর্টটা পার হলে দেশে পার্মানেন্টলি যাওয়া খুবই মুশকিল। তাই আপনাকে আপগ্রেডিং প্ল্যানটা থাকতেই হবে। আপনার এই প্ল্যান করলে হবে না যে আমি 2 বছর পরে চলে যাব, আমি কিছু করতে এখন আর কি করব এত টাকা ইনভেস্ট করে। এই প্ল্যান করলেন মানে আপনি আরো 2 বছর পিছিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে? সো আপনাকে প্ল্যান থাকতে হবে যে আমার 2 বছরে আমি এই কোর্সটা এখানে ইনভেস্ট করতেছি, আর 2 বছর পরে যে আমার স্যালারি বাড়তেছে, তো আমি ওইটা কাভার করতে পারবো। আমার কথা ধরেন, আমি কিন্তু এখন পর্যন্ত দেশে কিছুই করি নাই। আমার যত ইনভেস্টমেন্ট পুরোটাই সিঙ্গাপুরে। আচ্ছা আচ্ছা আমার সময়, আমার টাকা, আমার সব সিঙ্গাপুরে ইনভেস্টমেন্ট। সো আমি ধরেন আমার 4 বছর 5 বছর আগের 4 বছর আগের কথা যদি চিন্তা করি, আমি সারা বছরের স্যালারি জমাই আমি একটা জায়গা কিনতে পারতাম না। আচ্ছা আচ্ছা আর এখন যদি আমি চেষ্টা করি, আমি 2 মাসের স্যালারি দিয়ে আমি একটা জায়গা কিনে ফেলতে পারতেছি। তো ওই ইনভেস্টটা ফেলানো না, ওই ইনভেস্টটা আমাকে এই পর্যায়ে আনছে। তো অনেকেই মনে করে যে আমার টাকা এখনই দেশে পাঠাইয়া এই করতে হবে সেই করতে হবে, আমি দেশে যাই কিছু করব। এটা আসলে হয়ে ওঠে না। আচ্ছা আচ্ছা স্টুডিও সানডের মাধ্যমে মানে যারা দর্শক, যারা আমরা অভিবাসী ভাইয়েরা আছি, তাদের উদ্দেশ্যে যদি শেষ মুহূর্তে কিছু বলতে। স্টুডিও সানডের এই যে প্রচেষ্টাটা, যে আমি এখন 40 মিনিট বা 30 মিনিটের যে জার্নিটা, আমি আমার লাইফের 5 বছরের যে জার্নিটা এখানে শেয়ার করলাম, আসলে এই 5 বছরে আমার যে ওঠা নামা, এইটা কিন্তু আমার 5 বছর ভরে শিখতে হইছে বা হচ্ছে। কিন্তু আমি যেই দর্শকদের জন্য বলতেছি, তারা কিন্তু এই 30 মিনিটেই একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। তারা অন্তত বুঝতে পারতেছে যে আমাদের কি করা উচিত, কোন বিষয়টা থেকে বিরত থাকা উচিত। আমার লাইফ থেকেই যে তার সব নিতে হবে এমন না, অন্তত একটা ভালো জিনিস হলেও শিখতে পারতেছে, অথবা একটা খারাপ জিনিস থেকে হয়তো সে দূরে থাকতে পারতেছে। সো এইরকম আরও অনেকেই তো আসবে, তাদের গল্পটা আর অন্যরকম। আমার সাথে হয়তো একজন লোক এখন তার লাইফটা কানেক্ট করতে পারতেছে না, মিলাইতে পারতেছে না, অন্য যে আসবে তার সাথে তো অন্তত তারা কানেক্ট করতে পারবে। তো আমি মনে করি স্টুডিও সানডের এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য, যে যারা একটু ভালো পজিশনে আছে তাদেরকে এনে এনে কথা বলানো, তাদের গল্প শোনা। এতে কি হয়, ওই যে আমি যেটা প্রথমে বলছি যে আমি সবসময় সফল লোকদের সাথে চলাফেরা করার চেষ্টা করতাম, তাদের কথা শুনলে নিজের ভিতরে একটা ইন্সপায়ারেশন আসতো। মানে এই কথাগুলা শুনে যদি একজনও ইন্সপায়ার হয়, তাহলে এটা আপনাদের সার্থকতা, আমার সার্থকতা এইখানে 30 মিনিট বক বক করার। বুঝতে পারছেন? তো সর্বশেষ দর্শকদের জন্য পরামর্শ থাকবে স্টুডিও সানডের পক্ষ থেকে এবং আমার এই 5 বছরের জার্নির পক্ষ থেকে, যে যত বেশি সম্ভব আপনি কমিউনিকেশন বিল্ড আপ করেন। 2 হলো নিজেকে আপগ্রেডের জন্য চেষ্টা করেন, কখনোই অবহেলা করবেন না, এটা আপনার সব সময়ই লাগবে। 3 নাম্বার হলো সকল প্রকার অবৈধ হারাম জিনিস থেকে দূরে থাকুন। সিঙ্গাপুরে এটা অ্যাভেলেবল এখন, আমি কি বলবো, জুয়া, মদ, নারী, 3টা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই 3টা থেকে যখন আপনি দূরে থাকতে পারবেন, আল্লাহই আপনাকে সফলতা দিবে। ঠিক আছে? আপনাকেও খুঁজতে হবে, কিন্তু আল্লাহ তাআলাই আপনাকে সফলতা দিবে। অনেকের আছে ফ্যামিলি বাংলাদেশে, আবার সিঙ্গাপুরেও সে বিভিন্ন সম্পর্কে জড়িত। সো এইসব থেকে দূরে থাকতে হবে। 4 নাম্বার হলো আপনার যত যাই থাকুক, আপনার এডুকেশন লেভেলের পাশাপাশি আপনার কাজের দক্ষতা বাড়াতে হবে। আপনি যেই রুট লেভেলে আছেন, যেই ট্র্যাকে আছেন, ওই ট্র্যাকে কি কাজ করলে আপনি আরও ভালো পজিশনে যেতে
পারবেন সেটা আপনাকেই খুঁজতে হবে। আর আরেকটা বিষয় এখানে আমি বাড়ায় বলতে চাই, অনেকেই আমাদেরকে এখনও মেসেজ-টেসেজ দেয়, "ভাই সেফটি কোঅর্ডিনেটর করব নাকি ড্রাইভিং করব?" আমি তাদের বলি, "ভাই সেফটি কোঅর্ডিনেটর ড্রাইভিং করেন, সমস্যা নাই। এর বাইরেও সিঙ্গাপুরে একটা হিউজ অপরচুনিটি আছে, জব অপরচুনিটি আছে। আপনি যেমন আমি আমার সেক্টরের কথা বলি, আমি আগে জানতাম না যে এই সেক্টরে এত সুবিধা। এখন যদি আমি সিভি জমা দেই ৯টা কোম্পানি থেকে ৭টা কোম্পানি আমাকে জব অফার করবে হাই স্যালারিতে। কি জন্য? আমি এমন এক জায়গায় আছি যেখানে বেশি মানুষ নাই, আরও দরকার। সো ইন্টেরিয়র ডিজাইন সেক্টরটা, আপনি ইন্টেরিয়র ডিজাইন শিখতে পারেন। অন্যান্য অনেক সেক্টর আছে ভাই, আমি নিজেও জানি না কী কী সেক্টর আছে। সো আপনি এই এআই এর যুগেতে চ্যাট জিপিটিরে যা জিজ্ঞেস করতে পারেন, আমি এত বছর ধরে সিঙ্গাপুরে আছি, আমি এই করতেছি, আমি আগামী 5 বছরে আমাকে ডেভেলপ করতে চাই, আমার কোন পথে যাওয়া উচিত, আমার কোন কোন কোর্স করা উচিত, এই কোর্স করতে আমার কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন, চ্যাট জিপিটি আপনাকে খুব সুন্দর রিপ্লাই দিয়ে দিবে। তারপর ওইখান থেকে আপনি খুঁজেন যে এই লাইনে কে সফল ব্যক্তি আছে আমার আশেপাশে, যার সাথে আমি কমিউনিকেট করলে তার পেছনের জার্নি সম্পর্কে আমি জানতে পারবো, ঠিক আছে না? তখন ওইখান থেকে আপনি তার বাধা বিপত্তি সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন, আরও ইন্সপায়ার হবেন, শিখতে পারবেন। এটাই হলো প্রসেস, ঠিক আছে? আপনার সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনাকে আমি বলে দেবো যে ড্রাইভার হন, আপনি ড্রাইভার হয়ে গেলেন, পরে আপনার ড্রাইভিং জব ভালো লাগলো না, তখন আইসা কি আমাকে গালি দিবেন? এটা হয় না ভাই। যার লাইফ তার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে খুঁজে বের করতে হবে যে আমাকে কি করতে হবে। তো এই ড্রাইভিং সেফটির বাইরে হিউজ লেভেলের মার্কেট প্লেস আছে, যেখানে আপনি আপনার নিজের যোগ্যতা দিয়ে ভালো কোনো চাকরি বা ভালো কোনো জবে অনায়াসে ঢুকে যেতে পারেন। তো এটা হলো সবথেকে বড় পরামর্শ। আপনি স্টাডি করেন, আপনি রিসার্চ করেন, আপনি 10টা বিষয় সম্পর্কে জানেন, 10টাই করতে হবে এমন না, ওইখান থেকে আপনি একটা বাছাই করেন যেটা আপনার বর্তমান কাজের সাথে যায়, যেইটা আপনি হতে চাচ্ছেন পরবর্তীতে। যেমন আমি কারেন্ট দেখে ভয় পাই, আমি ইলেকট্রিশিয়ান হলে তো হচ্ছে না, আমি ইলেকট্রিকের কোনো কোর্স করলে তো হচ্ছে না। ওকে ধন্যবাদ। আসলে আরাফে যে গল্পগুলো শেয়ার করছে, এবং হচ্ছে এটা শুধু আরাফের গল্প না, এটা আমাদের হাজারো প্রবাসীর গল্প, এবং এই গল্পের সাথে আসলে আমাদের অনেকের আসলে নিজের গল্পের সাথে মিল আছে। এবং এই গল্প থেকে একটা আসলে প্রমাণ করে, সেটা হচ্ছে ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তি থাকলে আসলে যে কোনো সীমাবদ্ধতা আপনার সামনে দাঁড়াতে পারবে না, এবং আপনার ইচ্ছাশক্তি যত বেশি দৃঢ় হবে, আপনার সীমাবদ্ধতাগুলো খুব তত বেশি দ্রুত আপনার থেকে সরে দাঁড়াবে। আর হচ্ছে অনেক ধন্যবাদ আরাফকে আমাদের সাথে তার এতগুলো এক্সপেরিয়েন্স এবং হচ্ছে টোটাল 5 বছরের যে একটা জার্নি, সেটা স্বল্প সময়ের মধ্যে শেয়ার করার জন্য। এবং এই গল্পের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমরা আসলে যারা, স্পেশালি আমি সবসময় আসলে প্রায়োরিটাইজ করি নিউ কামার, মানে নতুন যারা সিঙ্গাপুরে আসে বা আসতেছেন, এদেরকে আমাদের স্টুডিও সানডের যে আমাদের প্রবাসী গল্প, আমরা নট অনলি আসলে সফলতার গল্প শুনবো, এখানে আসলে আমরা সবার, এখানে প্রবাসীদের গল্প আমরা এখানে শুনি, হোক সে সফল হোক সে ব্যর্থ। আমি মনে করি ব্যর্থতা থেকেও আসলে অনেক কিছু শেখার আছে। আপনার ব্যর্থতার গল্প হতে পারে আমার জন্য সাবধানতা, আরাপের সফলতার গল্প হতে পারে আপনার জন্য ইন্সপায়ারিং। সো আমরা আপনার গল্প শোনার অপেক্ষায় আছি। যোগাযোগ করতে পারেন আমাদের স্টুডিও সানডের হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। আর হচ্ছে আমাদের এছাড়া আমাদের ফেসবুকের মেসেজ বক্স খোলা আছে আপনাদের জন্য। যে কোনোভাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার গল্প এখানে এসে। আর হচ্ছে আরাপ, অসংখ্য ধন্যবাদ স্টুডিও সানডেকে সময় দেওয়ার জন্য, এবং আসলেই তোমার গল্পটা এবং তোমার যে জীবনের যে ঘটনাগুলো বললা, স্পেশালি সিঙ্গাপুরের ঘটনা, এগুলো আসলেই আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। খুব অল্প বয়সে এবং হচ্ছে মাশাআল্লাহ অনেক অল্প সময়ে তুমি অনেক ভালো পজিশনে আসো, এবং হচ্ছে আবারও তোমার জন্য দোয়া এবং শুভকামনা রইল, এবং হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো এপিসোডে তোমার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আমাদেরকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।